পরের দিন সময় মতো সকালের পানীয় এবং ঔষধি নিয়ে নিজেই এসেছিল মধুসূদনের কক্ষে। এতদিন নিজের ইচ্ছাতেই বেঁচেছিল মধুসূদন। আজ থেকে তার সকল দায়িত্ব সামলেছিল শেফালি। ডাক্তারের পরামর্শ মতো প্রভাতের আহার ছিল বিনা চিনির গ্রিন টি এবং দুখানি বিস্কুট, তারপরে কয়েকটি ঔষধি, ঠিক তারপরেই দুখানি টোস্ট পাউরুটি এবং একটি সেদ্ধ ডিম, তার সাথে এক গ্লাস হরলিক্স। নিজেই বসে থেকে কিছুক্ষণের মধ্যে একে একে আহারগুলির সাথে ঔষধগুলিও খাইয়ে সামনে বসে বলে, এবার যদি একটু সুস্থতা অনুভব করো তাহলে সকল বৃত্তান্ত বলতে পারো। আমি এখানেই বসলাম। বাধ্য ছেলেটির মতন শেফালির অনুশাসনে বাধা দেওয়ার ক্ষমতা ছিল না মধুসূদনের। ঘুম ভাঙিয়ে মুখ ধোয়ার পরে যা যা এনেছিল সবকিছুই গ্রহণ করেছিল বাধ্য শিশুটির মতো। এতক্ষণ শেফালির কর্তব্যনিষ্ঠ চেহারাটা দেখে যাচ্ছিল। তার কঠিন মুখমণ্ডলের দিকে তাকিয়ে নিজেকে প্রস্তুত করে বলতে শুরু করে, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় থেকেই আরিয়ার সাথে আমার যোগাযোগ হয়েছিল। আরিয়া খ্রিস্টান সম্প্রদায়ের হওয়াতে আমার মনে কিছুটা দ্বন্দ্ব থাকলেও সেই সম্পর্ককে বাড়িয়েছিলাম দুজনেরই আগ্রহে। ইউনিভার্সিটি থেকে আইএস পড়া পর্যন্ত দীর্ঘ সময়টা আরিয়া আমার সাথেই ছিল। কখন যে দুজন দুজনকে ভালোবেসে ফেলেছিলাম নিজেদের অজান্তে নিজেরাই জানতে পারিনি। ইউনিভার্সিটি দিনগুলোতে আমাদের ভিতর শারীরিক সম্বন্ধ স্থাপন হয়েছিল। নিজেদের স্বইচ্ছায় আরিয়াদের বাড়িতে আমার অবাধ গতিবিধি ছিল। আরিয়ার বাবা বহু বছর আগে না ফেরার দেশে চলে গিয়েছিলেন। একমাত্র কন্যাকে নিয়ে তার মা মার্গারেট এলিজা জীবনের গতি সামলেছিলেন। আরিয়ার সাথে আমার সম্পর্ককে মেনে নিয়েছিলেন হৃদয় থেকে। আমি ওনার অত্যন্ত স্নেহের পাত্র হয়ে উঠেছিলাম অল্প দিনে। সময় পেলেই দুজনের পৌঁছে যেতাম ওদের বাড়িতে। আমাদের জন্য নানান রকমের পদ রান্না করে নিয়ে আসতেন। খালি নিয়েই আসতেন না, বসে খাওয়াতেন আদর করে দুজনকে একসাথে। এতদূর পর্যন্ত ঠিক ছিল। দুজনেই একসাথে আইএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে বিদেশে চাকরির জন্য চেষ্টা করতে শুরু করেছিলাম। কিছুদিনের ভেতরেই আমাদের আশা সফল হয়েছিল এবং একসাথে একই সংস্থায় চাকরি পেয়ে যাই। এই খুশিতে দুজনে আমরা বেরিয়ে পড়েছিলাম দুদিনের ছুটিতে একটি পাহাড়ি পর্যটন কেন্দ্রে। সেই দুটো দিন স্বপ্নের মতো কেটে গেছিল আমাদের। একে অপরকে পেয়েছিলাম মন প্রাণ শরীর দিয়ে। আমাদের দুজনের পাহাড়ি পর্যটন কেন্দ্রে যাওয়া সেই প্রথমবার, তাই আরিয়াকে দেখেছিলাম প্রজাপতির মতো দুহাত মেলে উড়ে বেড়াতে। দুজনেই শপথ করেছিলাম জীবনে যত কিছুই হয়ে যাক না কেন একে অপরকে ছেড়ে কোনোদিনও আলাদা হয়ে থাকতে পারবো না। স্বপ্নের মতো কেটে গিয়েছিল দুটো দিন। ছুটি কাটিয়ে এসেই গ্রামে ফিরে গেছিলাম, কিন্তু সকলের থেকে লুকিয়েছিলাম বিদেশে চাকরি পাওয়ার কথাটা। ঠিক তখনই বাবা মার মৃত্যু সামনে চলে আসে। নিজেই তখন নিজের কর্তব্য ঠিক করতে পারছি না। ঠিক তখনই আরিয়ার একটা সংবাদ আমার অস্তিত্বকে নাড়িয়ে দিয়েছিল। আরিয়া জানিয়েছিল সে 2 মাসের প্রেগনেন্ট। তখনই দুজনের ঠিক করলাম একসাথে কাউকে কিছু না জানিয়ে বিদেশে চলে গিয়ে সেখানেই সংসার করব। চাকরি আমরা দুজনেই পেয়েছিলাম একসাথে। আমাদের দুজনের সম্পর্ক মেনে নিত না আমাদের পরিবার, যেহেতু আরিয়ার সাথে আমাদের সমাজের মেলবন্ধন হওয়াটা স্বাভাবিক ছিল না। আমার রক্ষণশীল পরিবার এবং গ্রামের মানুষজন কখনোই মেনে নিতে পারতো না আমাদের এই সম্বন্ধ। এটা আমি ভালো করেই বুঝে গেছিলাম, তাই এমন পদক্ষেপ নিতে হয়েছিল বাধ্য হয়ে। তোমার উপরে মন বসেছিল। একটা সময় স্বপ্ন দেখেছিলাম আমার জীবন সাথী হওয়ার জন্য তুমি একদম যোগ্য নারী। কিন্তু আরিয়ার সাথে আমার শারীরিক সম্পর্কের ফলে যে সন্তান আসতে চলেছিল আমাদের দুজনের ভিতর, সেখান থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা ছিল না সেই মুহূর্তে। তাই এমন সিদ্ধান্তের পথে হাঁটতে হয়েছিল দুজনকেই। একসাথে এতগুলো কথা বলতে বলতে মধুসূদন হাঁপিয়ে ওঠে রীতিমতো। মধুসূদনের অবস্থা দেখে শেফালি এক গ্লাস জল বাড়িয়ে দিয়ে বলে, একটু বিশ্রাম নিয়ে বাকিটা বলো। কোনো তাড়াহুড়ো করো না। তোমার যে কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। খানিকক্ষণ বিশ্রাম নিয়ে আবার বলতে শুরু করে মধুসূদন, বিদেশে ভালো চাকরি পেয়েছিলাম আমরা দুজনেই, স্যালারিও খুব উন্নত মানের, কিন্তু আমার মন বারবার ফিরে যাচ্ছিল আমার জন্মস্থানের দিকে। সেই কথা শেয়ার করতাম আরিয়ার সাথে। আরিয়াও ইচ্ছা ছিল একবার আমাদের গ্রামে ঘুরে আসার, কিন্তু আমার মনে ভয় কাজ করছিল। যাই হোক, বিদেশে যাওয়ার 6 মাস পরে আমাদের একটি কন্যা সন্তান হয়। অফিসের থেকে ছুটি পেয়েছিল সেই অবকাশে। কন্যা সন্তানটির নাম রেখেছিলাম প্রভা। দুজনেরই সম্মতি ছিল এই নামটিতে। প্রভা 3 মাসের হওয়ার পরে একজন মহিলাকে রেখেছিলাম তার দেখাশোনার জন্য।
আরিয়া আবার জয়েন করেছিল চাকরিতে। আমাদের ভালোবাসা আরো দৃঢ় হয়ে উঠেছিল প্রভা আমাদের মাঝে আসার পরেই। প্রভা 7-8 মাসের হয়েছিল তখন থেকে একটি কালো মেঘ অজান্তে প্রবেশ করেছিল আমাদের সংসারে। আরিয়ার আকাঙ্ক্ষা ছিল আকাশ ছোঁয়া, অল্পতে থেমে থাকার মেয়ে সে ছিল না। তার সাথে ছিল তীক্ষ্ণ ধার বুদ্ধি ধরে রাখার ক্ষমতা। সামান্য ইশারাতেই সবকিছু বুঝে যেত নিজের কর্তব্য। যতক্ষণ না তার সমাধান করতে পারত ততক্ষণ বিশ্রাম নিতে পারত না সে। সংস্থার কোনো কাজেই সব থেকে আগে উপায় বের করার ক্ষুরোধার বুদ্ধির অনবরত প্রশংসা পেত কর্তৃপক্ষের থেকে। অল্পদিনেই সংস্থার বস আলেকজান্ডার কিরানির অত্যন্ত প্রিয় পাত্রী হয়ে উঠেছিল আরিয়া। বসের কয়েকটি অফিস ছিল বিভিন্ন দেশে, মাল্টিন্যাশনাল কোম্পানি চালাতেন তিনি। তখনই একদিন সংস্থার বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত হয় অন্য প্রদেশের অফিসের দায়িত্ব দিয়ে আরিয়াকে পাঠানো হবে সেখানে, এবং প্রমোশনের সাথে অফিসের বস হিসাবে যোগদান করবে। বোর্ড মিটিংয়ের সিদ্ধান্তে আরিয়া অত্যন্ত খুশি হয়ে উঠেছিল, কিন্তু আমার মন বসে গেছিল। নানান দুশ্চিন্তায় আমি ব্যস্ত হয়ে উঠেছিলাম। আরিয়ার যদি অন্যত্র থাকার ব্যবস্থা হয় তাহলে তার ছোট্ট প্রভার দায়িত্ব কি করে সামলানো যাবে। এমন চিন্তাতে আরিয়াকে বুঝিয়েছিল, তুমি আলাদা থাকলে কি করে পারবে সবকিছু সামলাতে। 2 হাতে গলা জড়িয়ে ধরে বলেছিল, আমি সব পারবো, সবকিছু একা হাতে সামলে নেব, তুমি নিশ্চিন্তে থাকো। আরিয়ার আকাশ কুসুম স্বপ্ন সাকার হতে দেখে খুশিতে নেচে উঠেছিল তার মন। আমার সামান্য প্রতিবাদও কোনো কাজে আসেনি। আমি বুঝেছিলাম আরিয়া নিজের সিদ্ধান্তে অটল। আরিয়া নিজের স্বপ্নে বিভোর ছিল। আমিও একবার চিন্তা করেছিলাম আরিয়ার পদোন্নতি হওয়াটাও স্বাভাবিক ছিল। আরিয়া নিজের যোগ্যতা প্রমাণ করতে পেরেছিল, তাই ভেবেছিলাম কেনই বা ছাড়বে আরিয়া এত বড় পদমর্যাদা। তবু আমার মন বসে যাচ্ছিল অন্য কারণে। ছোট্ট প্রভাকে ছেড়ে একলা অন্য প্রদেশের অফিসে দায়িত্বভার গ্রহণ করলে আমাদের সংসারের অবস্থা কি হবে। বাড়িতে এসে চুপ করে থাকতে পারিনি। আরিয়ার সিদ্ধান্তকে মেনে নিতে না পেরে বলেছিলাম, এইভাবে হয় না রিয়া, তুমি যেভাবে অন্য অফিসের দায়িত্ব গ্রহণ করলে আমাদের সংসার থাকবে তখন কি করে চলবে ছোট মেয়েটিকে দুজনের থেকে আলাদা করে দিতে। আরিয়ার উত্তর ছিল, কেন, অসুবিধা কোথায়? আমার উন্নতিতে তোমার হিংসা হচ্ছে বুঝি? প্রভাকে আমি নিয়ে যাব সাথে, কিছুদিন পরে তোমাকেও আমার অফিসে ট্রান্সফার করিয়ে নেব। ভালো করে চিন্তা করে দেখো ভুল সিদ্ধান্ত নিয়েছি কি। তবু আমি প্রতিবাদ করেছিলাম, তুমি আর আমি এতদিন এক ধরনের স্টাফ ছিলাম, সেখানে তুমি হবে আমার বস, এটা আমার পক্ষে মেনে নেওয়া খুবই কষ্টকর হবে। মৃদু হেসে গলা জড়িয়ে ধরে আরিয়া বলেছিল, হীনমন্যতায় ভুগছো তাই না? আমি তোমার থেকে কর্মস্থানে এগিয়ে গেলাম বলে। দুজনের মধ্যে অটুট ভালোবাসা থাকলে এমন চিন্তাধারা তোমার মনে আসতো না। তুমি একটু বেশি চিন্তা করো, তোমার মনটা অনেকটাই দুর্বল। এতদিনে সেটা আমি বুঝে গেছি। একটা সীমিত গণ্ডির ভেতরে থাকার চেষ্টা করে তোমার মনটা, তাই এত বড় প্রমোশনটা তুমি মেনে নিতে পারছো না। আরে বাবা, আমি তো তোমারই আছি, তোমারই থাকবো, তাহলে এত চিন্তা করছো কেন? গলা শুকিয়ে যাচ্ছিল ক্রমশ মধুসূদনের। অনেকক্ষণ ধরে বলে যাচ্ছিল নিজের জীবনের ঘটনাগুলো। শেফালি মাঝপথে থামিয়ে দিয়ে বলেছিল, এখন না হয় থাক এই পর্যন্তই, পরে আবার শুনবো তোমার জীবনের কথাগুলো। মধুসূদন মানেনি, বলেছিল, তেমন কিছু কষ্ট হচ্ছে না, মাঝে মাঝে থেমেই তো বলছি। এখন আরেকটু গ্রিন টি কিংবা হরলিক্স এনে দেবো, তাহলে খানিকটা এনার্জি পাবে। কথাটা বলেই শেফালি আওয়াজ দেয় রান্নার মাসিকে। মাসি দরজার কাছে আসলেই শেফালি বলে, তুমি 2 কাপ গ্রিন টি নিয়ে এসো, একটু তাড়াতাড়ি করো। মাসি চলে যেতেই মধুসূদন মৃদু হেসে বলে, সংসার চালানোর এমন দক্ষতা কোথায় পেলে তুমি? বিগত 1 মাস থেকে তোমার প্রতিটি ক্রিয়াকর্ম দেখে অতিশয় আশ্চর্য হয়ে উঠেছি। সেদিনের সেই চঞ্চলমতি বালিকাটি আজ পরিপক্ক গৃহিণীর মতো কর্তব্য নিভিয়ে চলেছ। আসলে মধুসূদন খানিকটা সহজ হয়ে উঠেছিল শেফালির ব্যবহারে, শেফালির কর্তব্য জ্ঞান দেখে। শেফালিও বিগত দিনের অভিমানগুলো বিসর্জন দিয়ে নিঃস্বার্থভাবে এসে পাশে দাঁড়িয়েই ছিল মধুসূদনের, তাই সম্পর্কটা সহজ হয়ে উঠছিল ক্রমশ। মধুসূদনের জীবনের ঘটনাগুলো শুনতে শুনতে আগ্রহ বেড়ে উঠেছিল শেফালির। এখনো পর্যন্ত জীবনের ওঠা পড়া স্বাভাবিক ছিল, তাই কেমন করে এমন কঠিন জীবনের পথে আসতে হয়েছিল মধুসূদনকে সেটা জানার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিল। খানিকক্ষণ পরে রান্নার মাসি 2 কাপ গ্রিন টি এনে দিয়েছিল মধুসূদনের দিকে, একটি কাপ বাড়িয়ে দিয়ে নিজেও একটি কাপ তুলে নিয়েছিল। গ্রিন টি খাওয়ার পর আবার বলতে শুরু করেছিল মধুসূদন, আরিয়াকে কোনো কিছুতেই দমিয়ে রাখা যায়নি। ছোট্ট প্রভাকে নিয়েই অন্য প্রদেশের অফিসের দায়িত্বভার গ্রহণ করেছিল। এখানকার অফিসে থেকে গেছিল মধুসূদন, কিন্তু মন বসে যাচ্ছিল দিন প্রতিদিন।
মধুসূদন যেখানে ছিল সেখান থেকে আরিয়ার থাকার জায়গার দূরত্ব প্রায় 1000 কিলোমিটার। ফ্লাইট ছাড়া কোনো উপায় ছিল না যাতায়াতের। মধুসূদন আরেকটা জিনিস লক্ষ্য করেছিল, এখানকার অফিসের বসের অনুপস্থিতি। আরিয়াকে ওই প্রদেশের অফিসের দায়িত্ব দেওয়ার পরেই বসের অনুপস্থিতি বেড়ে গেছিল চোখে পড়ার মতো। 15 দিন 10 দিনে একদিন অফিসে দেখা পাওয়া যেত বসের খানিকক্ষণের জন্য। মাস দুয়েক হয়ে গেছিল আরিয়া যাওয়ার। ছোট্ট প্রভার কথা বারবার মনে পড়ায় মনটা ভারাক্রান্ত হয়ে উঠেছিল। সপ্তাহখানেক হলেও আরিয়ার সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ তেমন হচ্ছিল না। কয়েকবার ফোন করলে একবার ফোন তোলে, তাও বিরক্ত হয়ে বলে, মাই ডিয়ার, আমার এখন অনেক দায়িত্ব, তোমার সাথে ফোনে এত সময় দিতে পারবো না। আমি চেষ্টা করছি তোমায় এখানে নিয়ে আসার জন্য। কটা কথা বলেই কেটে দিত ফোন। আবার খানিকটা থেমে সামান্য একটু জলে গলা ভিজিয়ে নেয় মধুসূদন। তারপর আবার শুরু করে। প্রায় 6 মাস হয়ে গেছিল আরিয়া প্রভাকে সাথে নিয়ে যাওয়ার। এই 6 মাসে অসংখ্যবার ফোনে যোগাযোগ করতে চাইলেও মাত্র কয়েকবার সামান্য খানিকটা সময় নিয়ে কথা বলেছিল আরিয়া। প্রত্যেকবার একই কথায় সান্ত্বনা দিয়ে যাচ্ছিল মধুসূদনকে, আর কয়েকটা দিন অপেক্ষা করো, আমরা দুজনেই একসাথে থাকবো আমাদের সন্তানকে নিয়ে। কিন্তু আমার মন বসে যাচ্ছিল কোনো এক অজানা আশঙ্কায়। কেবল মনে হচ্ছিল আমার পেছনে কোনো একটা ষড়যন্ত্র হয়ে চলেছে, তাই দুশ্চিন্তাটা মনের ভিতরে ক্রমাগত বেড়েই চলেছিল। সব থেকে বেশি মিস করছিলাম প্রভাকে। আরিয়ার থেকে তাদের বাসস্থানের ঠিকানা পেয়েছিলাম, তাই একদিন কোনো খবর না দিয়েই পৌঁছেছিলাম আরিয়ার ফ্ল্যাটে। আমার ফ্লাইট ভোর রাতে নেমেছিল ওই শহরে। আরিয়ার ফ্ল্যাটে যখন পৌঁছাই তখন ভোর হবে হবে। বাইরে থেকে কলিং বেল দেওয়াতে অনেকক্ষণ পরে যে দরজা খুলেছিল, যাকে দেখে আমার পায়ের তলার জমি সরে গেছিল। পাতাল দেখেছিলাম সাক্ষাৎ। কেবলমাত্র একটি বারমুন্ডা পরে ফ্ল্যাটে দরজা খুলেছিল তার অফিসের বস। 2 পা পিছিয়ে এসেছিলাম, মুহূর্তেই মাথাটা ঘুরে গেছিল। বসের পেছনে পেছনে জিজ্ঞেস করতে করতে এসেছিল তার সহধর্মিনী অর্ধনগ্ন অবস্থায় রাতের পরিধানে। আমায় দেখে চমকে উঠেছিল প্রেত দেখার মতো। কোনো রকমে নিজেকে সামলে জিজ্ঞাসা করেছিল, তুমি হঠাৎ এখানে? আসার আগে একবার জানানোর প্রয়োজন বোধ করলে না? আমার কাছে কোনো উত্তর ছিল না। পা দুটো তখনও কাঁপছিল। রাগ ক্ষোভ থেকে বহু দূরে ছিলাম। কেবল একটি কথাই মনে এসেছিল, এত নিচে নামতে পারলে তুমি আরিয়া? একবার মনে হলো না আমাদের একটি ফুটফুটে সন্তান আছে? দুজনে ভালোবেসে সকলের সাথে পালিয়ে এসে সংসার করেছিলাম, তার এই প্রতিদান দিলে? কিন্তু মুখে বলতে পারিনি। সেই সময় কেবল মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল, আগে থেকে জানিয়ে আসলে এই দৃশ্য দেখতে পেতাম কোথায়। আরিয়া, তুমি একটা কাজ করো, তোমার তুমিকে নিয়ে ভালো থাকো, আমার প্রভাকে ফিরিয়ে দাও। আরিয়া প্রতিবাদ করেছিল, তুমি ভুল বুঝছো, বস ভোর রাতে এসেছেন কিছুক্ষণের জন্য, তোমার চিন্তা ভাবনা সঠিক নয়, আমাকে বিশ্বাস করো। তাছাড়া প্রভাকে তুমি নিয়ে যাবে মানে? প্রভাকে আমি বোর্ডিং স্কুলে দিয়েছি, 1 বছরের শিশু থেকেই ওরা বোর্ডিংয়ে নিয়ে নেয়। আমার সময় হয় না বলে এমনটা করতে বাধ্য হয়েছি। বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা নিয়ে বলে উঠলাম, তোমার আর বসের কি সম্পর্ক সেটা আমাকে আর বোঝাতে এসো না। ছোট্ট প্রভাকে তুমি এইটুকু বয়স থেকে বোর্ডিংয়ে পাঠিয়ে দিয়েছো, লজ্জা করলো না তোমার? নিজের শরীরের উষ্ণতা মেটানোর জন্য মেয়েটাকে দূরে সরিয়ে দিলে। কেমন মা তুমি? আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করনি? কথাটা বলেই থাকতে পারিনি, কান্নাটা গলার কাছে এসে আটকে গেছিল। মুখের ভাষা বন্ধ হয়ে গেছিল সেই মুহূর্তে। সেখানে দাঁড়িয়ে বর্ষা করার মতন মনের অবস্থা ছিল না। তাই পেছন ফিরেই হাতের ছোট্ট সুটকেসটি নিয়ে ফিরে যাবার সময় বলেছিলাম, পারলে আমার প্রভাকে ফিরিয়ে দিও আমার কাছে। ভবিষ্যতে তুমি এমন প্রভা অনেক পেয়ে যাবে তোমার কোম্পানির বসের কাছে। বুকের ভেতরে গোমড়ানো কান্নার ব্যথাটা ক্রমশ বেড়ে উঠেছিল। পুরুষ মানুষের চোখে অশ্রু আনতে নেই, তাই চোখ দিয়ে অশ্রু পড়েনি, অশ্রু ঝরেছিল বুকের ভিতরে। অশ্রুর সাথে লহু বয়ে যাচ্ছিল ক্রমাগত। ফিরে এসে ক্যাব ধরতে গেছিলাম এয়ারপোর্টে ফিরে যাওয়ার জন্য। তখনই আরিয়ার সত্যতা যাচাই করার জন্য থেমে যেতে হলো। খানিকটা দূরেই একটি হোটেল দেখে সেখানে 2 দিনের জন্য থাকার নির্ণয় করলাম। সারাদিন হোটেলে শুয়েছিলাম, মনে পড়ে যাচ্ছিল অনেক কথা। সেইগুলো না হয় নাই বা বললাম। আমার উদ্দেশ্য ছিল দুপুরের পরে যখন আরিয়া অফিসে থাকবে তখন ওর সম্বন্ধে খোঁজ খবর নেওয়া। তাছাড়া প্রভাকে কোথায় রেখেছে সেটারও সন্ধান নেওয়া। আরিয়ার ফ্ল্যাটের আশেপাশে খানিকক্ষণ অনুসন্ধান করে জানতে পারলাম বস আলেকজান্ডার কিরানি দীর্ঘ 6 মাস থেকে এখানে বসবাস করছে। প্রভার কোনো খবর পাইনি। পরের দিন অনেক চেষ্টা করেছি, তবুও কোনো খবর জোগাড় করতে পারিনি। অবশেষে ভগ্ন হৃদয়ে ফিরে এসেছিলাম নিজের শহরে।
শহরে এসেই আমার অফিস থেকে রিজাইন দিয়েছিলাম। অন্য একটি অফিসে চাকরি জোগাড় করে নিয়েছিলাম কয়েকদিনের ভেতরেই। তারপরে আদালতে ডিভোর্স ফাইল করেছিলাম এবং নিজের কন্যাকে পাওয়ার জন্য আরেকটি মামলা দায়ের করেছিলাম। আমি জানতাম আরিয়া ছিল অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী। নিজের ভবিষ্যৎ গোছানোর চিন্তায় এমনভাবে প্রতারণা করতে পারে বলে ধারণা ছিল না, যার জন্য সবকিছু ছেড়ে তার হাত ধরে চলে এসেছিলাম এক প্রকার পালিয়ে সবার থেকে। সেই এত বড় প্রতারণা করতে পারলো। নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা পেয়ে বসলো, কিন্তু মরতে পারছিলাম না প্রভার জন্য। আমার সন্তান যে ছিল প্রভা, তাকে ছেড়ে কিভাবে মরতে পারি আমি? কিন্তু দুঃখ ভোলার জন্য নানা রকম নেশার বস্তু ব্যবহার করতে শুরু করলাম। আদালতে বিচার চলল প্রায় 1 বছর। অবশেষে আদালতে রায় দিল শিশু সন্তানের অধিকার কেবলমাত্র মায়ের। 12 বছর হওয়ার পর সেই শিশু মানসিকভাবে সক্ষম হলে সে নিজেই ব্যবস্থা নিতে পারবে, সে কার কাছে থাকবে। আমি আগেই জানতাম এমনই বিচার আদালত থেকে পাবো। 12 বছর অপেক্ষা করলে আমি কি পাবো আমার প্রভাকে? প্রশ্নটা মনের মধ্যে নাড়িয়ে দিয়েছিল। আরিয়া যদি আমার সম্বন্ধে নানান রকম কুৎসায় তার মনে ভরিয়ে দিতেও পারে, তাহলে সে কি আমায় গ্রহণ করবে? আমার সাথে থাকার জন্য তার মায়ের সম্পর্ককে ত্যাগ করে আমার কাছে ফিরে আসবে? এটাই ছিল আমার কাছে সবথেকে বড় প্রশ্ন। তবুও প্রতিজ্ঞা করলাম, অপেক্ষা আমি করবই। কিন্তু দিনের পর দিন নেশাগ্রস্ত হয়ে ভুলতে শুরু করেছিলাম সবকিছু। না পারছিলাম দেশের বাড়িতে ফিরে যেতে, না পারছিলাম নিজেকে সংযত করতে। বছর 5 মধ্যে আমার শরীরে নানান রোগের উৎপন্ন আরম্ভ হয়ে গিয়েছিল। কোনো রকমে নিজের চাকরিটা বাঁচিয়েছিলাম প্রয়োজনের অর্থের জন্য, কিন্তু আরও 2 বছর পরে চাকরিতে নিয়ম মতো না যাওয়ার জন্য চাকরিও চলে যায়। আমার শরীরের অবস্থা ক্রমশ সঙ্গীন হয়ে উঠেছিল। সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে বাধ্য হয়েছিলাম অর্থ না থাকার কারণে। এমন করে 12 বছর পরে আবার আদালতের মামলা তুলেছিলাম। মধুসূদনের কথা বলতে খুব কষ্ট হচ্ছিল দেখে শেফালি থামতে বলে, থাক, তোমার খুব কষ্ট হচ্ছে, সন্ধ্যার দিকে আবার শুনবো। এখন খানিকটা বিশ্রাম নাও, তার আগে তুমি স্নান করে নাও। আজকে রান্নার ব্যবস্থা আমি নিজে গুছিয়ে এসেছি। কি কি পদ রান্না হবে, তোমার খাওয়ার সময় আমি পাশে থাকবো। এখন আমি যাই, খাওয়ার পরে দুপুরে বিশ্রাম নাও, সন্ধ্যায় আবার আসবো আমি। শেফালি যতক্ষণ মধুসূদনের সামনে বসে তার কথাগুলো শুনছিল, ততক্ষণ তার চোখে মুখে তেমন কোনো প্রতিক্রিয়া ছিল না। কিন্তু যেই মধুসূদনের ঘরের থেকে বেরিয়ে আসে, তখনই তার বুক থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে যায়। মনে মনে চিন্তা করে, এই মানুষটা সবকিছু না জেনে অনেক কিছু ভেবেছি যেগুলো আমার উচিত হয়নি। মুখেও অনেক কিছু বলেছি, এগুলো আমার উচিত হয়নি সবকিছু না জেনে। আজ একটু একটু বুঝতে পারছি কতটা ব্যথা নিয়ে একটা মানুষ নিজের জীবন শেষ করে দিতে চায়। চোখ দুটো মুছতে মুছতে নিজের ঘরের গিয়ে কান্নায় ভেঙে পড়ে মধুসূদনের। দুঃখে দুঃখী হয়ে মনটা হাহাকার করে ওঠে। দুপুরে খাওয়ার সময় সামনে দাঁড়িয়ে সবকিছু খাইয়েছিল শেফালি। খাওয়ার পরে কয়েক রকমের ওষুধ নিজের হাতে খাইয়ে বলেছিল, এবার খানিকক্ষণ বিশ্রাম নাও, পারলে কিছুটা ঘুমিয়ে নাও। অন্য কোনো চিন্তা মনের মধ্যে প্রবেশ করিয়ে ঘুমের ব্যাঘাত না করলেই ভালো। আমি যাই, আহারের শেষে খানিকটা বিশ্রাম নিয়ে আবার তোমার কাছে আসব। মধুসূদনের ইচ্ছা ছিল শেফালি আর কিছুক্ষণ তার পাশে বসে, কিন্তু শেফালির মুখের ওপর কিছু বলার সাহস পায়নি। তাছাড়া শেফালি এখনো অভুক্ত, তাই মনের কথাটা প্রকাশ করার ইচ্ছা থাকলেও মুখের ভাষায় প্রকাশ করতে পারেনি। সন্ধ্যের পরে চায়ের সরঞ্জাম নিয়ে নিজেই পৌঁছে যায় মধুসূদনের কক্ষে। একসাথে চা পান করতে করতে সুধায় ঘুম হয়েছিল ভাত খাবার পরে। এখন কেমন লাগছে শরীর? মাথা নাড়িয়ে জানায় শরীর ঠিক আছে। তারপরে মৃদুস্বরে বলে, তোমায় একটা কথা না বলে থাকতে পারছি না, আর সেটা হলো, তুমি যেভাবে আমার পাশে এসে দাঁড়ালে এতটা আমি আশা করিনি। কোন ধাতুতে তুমি তৈরি একটু বলতে পারো? যেখানে পৃথিবীতে কেউ স্বার্থ ছাড়া কিছু বোঝে না, সকলকে নিজেরটা গুছিয়ে নিতে চায়, তার জন্য যতটা নিচে খুশি নামতে পারে, এমন মনোভাবনাই তো সকলের। সেখান থেকে তুমি এতটা আলাদা কি করে হতে পারলে? মৃদু হেসে শেফালি বলে, আমার কথা ছেড়ে দাও। তুমি কি নিজেরটা গোছাতে পেরেছ? চেষ্টা তো কম করনি, তাই না? থাক, এই কথায় আর সময় নষ্ট করতে হবে না। চায়ের পরে তোমার পরের ঘটনাগুলো শুনতে চাই। চায়ের পরে কয়েকটি ওষুধে ছিল, সেগুলো সেবন করে বলতে শুরু করে মধুসূদন। অনেক কষ্ট সহ্য করে 12 বছর পরে আদালতের সামনে এসেছিলাম। আদালতের কাঠগড়া দাঁড়ানোর সময়ে দেখেছিলাম আমার প্রভাকে। চিনতেই পারিনি আমি। অপরূপ সুন্দরী কন্যা হয়ে গেছিল সে। তার পরনে ছিল অত্যন্ত দামি পোশাক পরিচ্ছদ। পাশে বসেছিল প্রভার মা আরিয়া। তাকে দেখেও প্রথমটা চিনতে পারিনি।
পুরো অবয়বে ছিল ঐশ্বর্যের প্রতিমূর্তি। কেমন করেই বা চিনবে সেদিনের হতদরিদ্র মধুসূদন? চোখ ঝলসে গেছিল আরিয়ার আধুনিকতায়, আরিয়ার পোশাক পরিচ্ছদে। যে কোনো সেলিব্রিটি তার কাছে তুচ্ছ ছিল। পাশে বসেছিল আলেকজান্ডার কিরানি। দূর থেকে দেখে হীনমন্যতায় ভুগছিলাম আর ভাবছিলাম, আজকে প্রভা তাকে চিনতে পারবে না। সে ছোট্টবেলায় দেখা শিশুটি আজ কি করে চিনতে পারে এমন হতদরিদ্র পিতাকে? আমি আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম জজ সাহেবের বিচারের আগেই। খানিকক্ষণ পরেই জজ সাহেব এসেছিলেন। আমাদের কেসটা প্রথমেই পড়েছিল। একদিকের কাঠগড়ায় আমাকে দাঁড় করানো হয়েছিল, অপর দিকের কাঠগড়ায় ছিল আমার প্রভা। দুই আইনজীবীর বচসার পরে জজ সাহেব প্রভাকে জিজ্ঞেস করেন, চিনতে পারো অপর দিকের মানবটিকে? উনি দাবি করছেন তুমি ওনার একমাত্র কন্যা। এই বিষয়ে তুমি কি বলবে? প্রভা খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে দেখেছিল, তারপরে তাচ্ছিল্যের নজরে বলেছিল, আমি এই মানুষটিকে প্রথমবার দেখলাম, আর ইনি আমার পিতা হতে যাবেন কেন? আমার সাথে ওনার কোনো সম্পর্ক নেই। আমার পিতা মাতা ওই যে সামনে বসে আছেন, ওনারাই। জজ সাহেব এরপরে প্রভাকে বসতে বলার অনুরোধ জানায় এবং অল্প সময় ঘোষণা করেন, মধুসূদন ভট্টাচার্যের দায়ের করা মামলা এখানে খারিজ করা হয়। সবশেষে জজ সাহেব ঘোষণা করেন, বর্তমান আরিয়া কিরানি এবং আলেকজান্ডার কিরানির একমাত্র সন্তান প্রভা কিরানি, তার সাথে মধুসূদন ভট্টাচার্যের কোনো রকম সম্পর্ক ছিল না, ভবিষ্যতেও থাকবে। যেহেতু প্রভা মধুসূদন বাবুকে চিনতেই পারেননি, মামলা এখানেই সমাপ্ত করা হয়। আমার চারপাশের সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল। আদালত থেকে বেরিয়ে এসেছিলাম রীতিমতো ধুঁকতে ধুঁকতে। বয়সের তুলনায় নিজেকে অনেক বেশি বৃদ্ধ মনে হয়েছিল। সত্যি আমি হেরে গেছিলাম ভালোবাসার কাছে। পরাজয় স্বীকার করার স্বভাব না থাকলেও স্বীকার করে নিতে হয়েছিল নিজের রক্তের কাছে। সেদিনই আরো নেশা সামগ্রী নিয়ে এসেছিলাম আমার বাসভবনে। দিনরাত নেশা করে পড়ে থাকতাম। কয়েকবার রাতের অন্ধকারে আত্মহত্যার জন্য ঘুরে বেরিয়েছি। কখনো নদীর ব্রিজের উপরে, কখনো রেল লাইনের উপরে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ার আগেই ভয় কেঁপে উঠেছিলাম। আরিয়া ঠিকই বলতো, আমি বড্ড ভীতু। মরতেও পারছিলাম না, এতটা ভয় পেয়েছিলাম মৃত্যুকে। প্রভাকে দেখে চমকে উঠেছিলাম আদালতের ভিতরে। আমার ঠাকুরমা অনুপমা দেবীর মুখের আকৃতি পেয়েছিল। খুব কম বয়সে ঠাকুমার ফটো দেখেছিলাম। প্রভাকে দেখে চমকে উঠেছিলাম, অবিকল যেন অনুপমা দেবীর ছোটবেলা। বারবার দুটো মুখের প্রতিচ্ছবি ভেসে উঠছিল। দিবা স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। অবশেষে ঠিক করলাম, এই অচেনা বিদেশের শহরটায় আমার নিজের বলে আর কিছু নেই। এই অচেনা শহরটায় প্রাণটা দিতে পারিনি বলে আক্ষেপ থেকে গেল। এই শহরটা আমার ভালোবাসার সংসার কেড়ে নিয়ে আমাকে একলা করে দিয়েছিল। এই শহরটা আমার একমাত্র সন্তানকে কেড়ে নিল। কিসের জন্য থাকবো এই শহরে? কিছুই তো নেই। আমি সর্বশান্ত এই শহরে এসে। একদিন ঠিক করলাম দেশে ফিরে যাব, এখানকার সবকিছু বিক্রি করে। আরিয়া আর আমার টাকায় কেনা ছিল ফ্ল্যাটটি। ফ্ল্যাটের সাথে সব আসবাবপত্র সমেত বিক্রি করে দিলাম কয়েকদিনের ভিতরেই। সেই টাকা নিয়ে সামান্য কয়েকটি পোশাকের সাথে চলে এলাম আমাদের মহানগরীতে। এয়ারপোর্টে নেমে গ্রামের বাড়ি যাব বলে গাড়িতে চেপে বসেছিলাম। খানিকটা যাওয়ার পরে সাহস জোগাতে পারিনি। শরীরটাও সাথ দিচ্ছিল না। অসম্ভব অসুস্থ হয়ে উঠেছিলাম। গাড়ি ফিরিয়ে নিয়ে এসেছিলাম শহরের একটি হোটেলে। গাড়ির ড্রাইভার পাশের একটি নার্সিংহোমে আমায় নিয়ে গেছিল। সেখানে ভর্তি হয়েছিলাম দিন কয়েক। তখনই ডাক্তার অচিন্ত্যবাবু আমার চিকিৎসার দায়িত্ব নেন। কয়েকদিনে কিছুটা ঠিক হলে ডাক্তারবাবু বলেন, আপনার শরীরের যা অবস্থা, বেশ কিছুদিন এখানে চিকিৎসা করাতে হবে। আপনি আছেন কোথায়? ডাক্তারবাবুর প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম, আমার কেউ নেই এই পৃথিবীতে, আমি একা। বিদেশে চাকরি করেছিলাম। একটা ঘটনার পর আমি এখানে চলে এসেছি। সবকিছু শুনে ডাক্তারবাবু আমার জন্য একটি কম পয়সার ফ্ল্যাট ভাড়া জোগাড় করে দিয়েছিলেন এবং হপ্তায় 2 দিন আমায় দেখে যেতেন। প্রায় বছর খানেক থাকার পরে হঠাৎ কেন যেন মনে হলো গ্রামের বাড়িতে একবার যাবার প্রয়োজন। এতদিন যতবারই ভেবেছি যাব বলে, ততবারই নিজের ভিতরে গুটিয়ে যেতাম লজ্জায়, অনুশোচনায়। আমি তো ওখানকার অপরাধী, এটাই মনের ভিতরে এসেছিল বারবার। একদিন সব চিন্তা ঝেড়ে ফেলে দিয়ে গাড়ি নিয়ে রওনা দিলাম আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে। কোনো পরিকল্পনা ছাড়াই রওনা দিয়েছিলাম। তারপরের ঘটনা তোমার জানা ছিল। আমি বোধহয় না আসলেই ভালো হতো। আমি বাড়িতে পা দেওয়া মাত্রই ঠাকুমার মৃত্যু হয়। ভেবে নিয়েছিলাম আমার অশুভ পদচিহ্নের কারণে ঠাকুমার মৃত্যু।
চলে যেতে চেয়েছিলাম আবার সবার কাছ থেকে লুকিয়ে, কিন্তু তোমায় দেখে ফিরতে পারিনি। কোনো এক অদৃশ্য শক্তি আমার ইচ্ছাকে দমন করে রেখেছিল। কিছুদিন পরে শরীরের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে উঠেছিল, তাই ডাক্তারকে এখানে আসার অনুরোধ করেছিলাম। বলতে বলতে হাঁপিয়ে উঠেছিল মধুসূদন। বুঝতে পেরেছিল শেফালি। বুকের ভিতরে অসহ্য যন্ত্রণা হচ্ছিল মধুসূদনের। খানিকটা পাশে এগিয়ে গিয়ে থমকে দাঁড়িয়েছিল স্পর্শ করার আগে। ঠিক তখনই মধুসূদন চিৎকার করে উঠেছিল অসহ্য যন্ত্রণায়। সবকিছু ভুলে আকুল হয়ে পাশে গিয়ে বুকে হাত দিয়ে যন্ত্রণা কমানোর চেষ্টায় বলেছিল, এতটা ব্যথা হচ্ছে কোথায়? এতক্ষণ কথা বলছিলে বলে। তোমার যে ভীষণ যন্ত্রণা হচ্ছে, ডাক্তারকে ফোন করছি, যদি কিছু পরামর্শ দেন। হাত তুলে বারণ করেছিল মধুসূদন। অনেক কষ্টে বলেছিল, এত রাতে ডাক্তারবাবু আসতেও পারবেন না এত দূর থেকে। এমন যন্ত্রণা আমার হয় মাঝে মাঝে, এতদিন সহ্য করে নিয়েছিলাম, হয়তো আর সহ্য করার ক্ষমতা নেই। এত ভেবো না আমার জন্য। শেফালি শোনেনি মধুসূদনের কথা। ডাক্তারকে ফোন করেছিল। ডাক্তার বলেছিলেন একটি ওষুধের নাম, সেটি খাইয়ে দিলে যন্ত্রণা কিছুটা কমবে, কিন্তু সেটা সাময়িক। ওনাকে নার্সিংহোম কিংবা হাসপাতালে ভর্তি করতেই হবে। বেশি দিন এইভাবে বাঁচতে পারবেন না। ডাক্তারবাবুর কথা শুনে অজান্তেই শেফালি চোখ দুটো অশ্রু সজল হয়ে উঠেছিল। বিনা চিকিৎসায় মানুষটা মারা যাবে? এই প্রশ্নটা তীরের মতো এসে বেঁধেছিল বুকের ভিতরে। তখনই সিদ্ধান্ত নেয় আজকে রাতটা কেটে যাবার পরেই কাল প্রভাতে সে নিজেই যাবে শহরে মধুসূদনকে সাথে নিয়ে। তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব সে নিজের হাতে নেবে। মানুষটা যে যথেষ্ট লাঞ্ছিত, অপমানিত, প্রতারণার শিকার। ভুল বুঝেছি মানুষটাকে। কিছুদিনের জন্য যদি বাঁচিয়ে রাখা যায়, বাকি জীবনটা তার সেবা যত্নে কাটিয়ে দিতে পারবে। বুকের মাঝে একটা আশার সঞ্চার দেখা দিয়েছিল। সবকিছু ব্যবস্থা করে রেখেছিল। বাড়ির কাজের মাসিকে সাথে যাবার কথা বলে ঠিক করে রেখেছিল, এবং তার ভাই সোনুকেও খবর পাঠিয়েছিল তার সাথে শহরে যাওয়ার জন্য। শহরে এসে মধুসূদনের ভাড়া করা ফ্ল্যাটে উঠেছিল সকলেই। ডাক্তারবাবুর সাথে কথা বলে নার্সিংহোমে ভর্তি করেছিল শেফালি। ঘরের কাজকর্মের শেষে নার্সিংহোমে গিয়ে মধুসূদনের কাছে বসে থাকতো প্রায়। দুদিন পরেই ডাক্তারবাবু এসে বললেন, মধুসূদন বাবুর দুটো কিডনিরই অবস্থা খুবই খারাপ। সেটা আপনাকে আগেই বলেছি। যতদিন যাবে ততই খারাপ হয়ে উঠবে। যদি একটি কিডনিও পরিবর্তন করা যায় তাহলেও কিছুদিন বেঁচে যাবেন। একটি কিডনিতেও মানুষ বাঁচে বেশ দীর্ঘদিন, কিন্তু এখন ওনার ব্লাড গ্রুপের কিডনি কেমন করে পাওয়া যাবে সেটাই সব থেকে বড় কথা। শেফালি চিন্তিত হয়ে ওঠে ডাক্তারবাবুর কথায়। অনেকক্ষণ চিন্তা করার পরে বলে, কিডনি পাওয়া কি খুব অসম্ভবের? আপনি একটু চেষ্টা করুন না, টাকার জন্য চিন্তা করবেন না। আচ্ছা ডাক্তারবাবু, আমার কোনোদিনও কোনো রোগ বিসুখ হয়নি। আমার ব্লাড গ্রুপটা পরীক্ষা করে দেখুন তো, যদি মিলে যায় তাহলে আমি দেব আমার একটি কিডনি। ডাক্তারবাবু আশ্চর্যের চোখে তাকালেন শেফালির দিকে। অনেক কিছু কি চিন্তা করলেন তিনিই জানেন। খানিকক্ষণ চিন্তা করে বলেন, ভালো করে ভেবেচিন্তে কথাটা বলছেন তো? ব্লাডের পরীক্ষা আমি করিয়ে নিতে পারি, কিন্তু আপনার উচিত ধৈর্য সহকারে চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেওয়া। শেফালি মৃদু হেসে বলে, আমি সব কিছু জেনে বুঝেই বলছি। আপনি চিন্তা করবেন না, আমি প্রস্তুত হয়েই আছি। যার জন্য কিডনি দেব বলে বলছি তার সাথে আমার সম্পর্কের পরিভাষা কি সেটা আমি জানি, আর জানে আমার ঈশ্বর। আপনি তৈরি করতে শুরু করুন, তবে দয়া করে আমার একটি অনুরোধ আপনি রাখবেন। সেটা হলো, যাকে আপনি কিডনি প্রতিস্থাপন করাবেন সে যেন কোনোভাবেই জানতে না পারে তার কিডনি কে দিয়েছে। শেফালির ব্লাড গ্রুপ মিলে গেছিল মধুসূদনের সাথে। নানান পরীক্ষা নিরীক্ষার পরে শেফালির কিডনি মধুসূদনের শরীরে জায়গা পায়। দুজনেই একই নার্সিংহোমে বেশ কিছুদিন থাকার পরে ছুটি পায়। প্রথমে শেফালির শরীর কিছুটা অসুস্থ থাকলেও মধুসূদনের থেকে অনেকটাই ভালো ছিল। আরও কিছুদিন মধুসূদন নার্সিংহোমে থাকার পরে বেশ কিছুটা সুস্থ হলে তাকে গ্রামের বাড়িতে নিয়ে ফিরে আসে শেফালি। কিন্তু মধুসূদনের খালি কিডনির সমস্যাই ছিল না, নানান ব্যাধি বাঁধিয়ে বসেছিল নিজের শরীরে, তাই প্রায় অসুস্থই থাকতো। সমস্ত কিছুর দেখাশোনা করত শেফালি। এমন করেই আরো 6 মাস কেটে যায়। মাঝে মাঝে ডাক্তার গ্রামের বাড়িতে এসে দেখে যাচ্ছিলেন মধুসূদনকে। বাড়িতে সময় কাটছিল তার। আগের থেকে অনেক সুস্থ হয়ে উঠেছিল শেফালির সেবা যত্নে, তবে বাইরের কোনো কাজকর্মে যাওয়ার শক্তি পাচ্ছিল না। এমন সময় একদিন সন্ধ্যায় দুজনে বসেছিল ঝুল বারান্দায়। কয়েকদিন রাত থেকে একটা স্বপ্ন শেফালিকে ব্যতিব্যস্ত করে তুলেছিল। প্রায় স্বপ্নে এসে উপস্থিত হয়ে যেতেন অনুপমা দেবী। তার মাথার কাছে বসে বলতেন, এখনো একা আছিস? নিজের সবকিছুই তো বিলিয়ে দিলি, এমনকি শরীরের একটা অঙ্গ বিলিয়ে দিয়েছিস তোর ভালোবাসার কাছে। তাহলে তোর অধিকারটা এবার চেয়ে নে তার কাছ থেকে। কিরে,
পারবি না? স্বপ্নের ভিতরে বলে উঠত শেফালি, না, আমি কখনোই পারবো না আমার অধিকার ভিক্ষা করতে। তুমি আমার স্বপ্নে এসো না। যদি ভালোবাসা ফিরে পাওয়ার হতো তাহলে এমনিই হতো। ভালোবাসা জোর করে আদায়ের বস্তু নয় দিদা, তুমি কেন বোঝো না? হেসে উঠত স্বপ্নের ভেতরে অনুপমা দেবী। হেসে হেসেই বলতেন, তুই সেদিনও পাগলি ছিলি, আজও তুই পাগলিটি হয়েই আছিস। তোর হাতের মুঠোয় আছে তোর ভালোবাসা। একবার বলেই দেখ না, আমার মন বলছে সেও কাঙাল হয়ে আছে তোর ভালোবাসা পাওয়ার জন্য। স্বপ্নের মধ্যে চিৎকার করে উঠত শেফালি, না গো দিদা, আমায় ক্ষমা করো, তোমার পায়ে পড়ি, এমন কথাটি বলো না। আমি পারবো না তার কাছে অনুরোধ করতে, আমি পারবো না আমার ভালোবাসার কাছে ভালোবাসার প্রতিদান ভিক্ষা করে নিতে। কদিন ধরে গভীর রাতে স্বপ্নটা আসছিল, মনটা কিছুটা নরম হয়েছিল। সেদিন সন্ধ্যায় বসেছিল ঝুল বারান্দায় দুজনে। আজকাল দুজনেই মাঝে মাঝে এসে বসে সন্ধ্যায়, ঘন্টা দুয়েক গল্প করে, তারপর যে যার কক্ষে প্রবেশ করে। সেদিনও বসেছিল দুজনে। নানান কথার মাঝে মধুসূদন বলে ওঠে, আমার একটা অনুরোধ রাখবে তুমি? কথা দিচ্ছি তোমার ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো কিছু ভুল করে অনুরোধ করি তাহলে প্রত্যাখ্যান করো, মনে কোনো কিছু না রেখে। অবাক হয়ে মৃদু হেসে বলে শেফালি, বলো না কি অনুরোধ তোমার? যদি তোমার অনুরোধ আমার মেনে নেওয়ার মতো হয় অবশ্যই মেনে নেব। হঠাৎ মধুসূদন শেফালির দুটো হাত ধরে খানিকক্ষণ তাকিয়ে থাকে তার দিকে। শেফালি খানিকটা আন্দাজ করতে পেরেছিল মধুসূদন কেমন অনুরোধ রাখবে তার কাছে, তাই মধুসূদনের চোখে চোখ রেখে বসেছিল তার অনুরোধের ব্যাখ্যা শোনার জন্য। খানিকক্ষণ এমনভাবে বসে থেকে মধুসূদন ধীর কণ্ঠে বলে, আমার অপরাধ আরেকবার ক্ষমা করে দিতে পারো না? আমার পৃথিবীতে শেষ হয়ে গেছে অনেকদিন আগেই, নতুন করে কি আমরা আবার একটা পৃথিবী গড়তে পারি না? আমার এই অনুরোধটুকু তোমার উপরে ছেড়ে দিলাম। নতুন আর একটা পৃথিবীর স্বপ্ন দেখার ইচ্ছা আমারও হয়, কেবল তোমার সম্মতির প্রয়োজন। তার দু চোখ দিয়ে বয়ে যাচ্ছিল অশ্রুর ধারা। মধুসূদনের হাতে তার দুটি হাত তখনও বাঁধা ছিল। মধুসূদনের চোখে ছিল সেই আর্তনাদ, সে চোখের দৃষ্টিতে কেবল তারই প্রতিচ্ছবি। যে ভালোবাসার জন্য এতদিন তার স্বপ্নের মৃত্যু হয়েছিল, সেই স্বপ্ন আজ তার সামনে নিজেই এসে দাঁড়িয়েছে। প্রত্যাখ্যান সে কি করে করতে পারে? যার জন্য জীবনের এতদিন অপেক্ষারত ছিল সেই এসেই প্রার্থনা করেছে নতুন পৃথিবী গড়ার। স্বপ্নের মৃত্যু হয়তো আজকেই শেষ হয়ে যেতে পারে তার সামান্য সম্মতিতে। যে হৃদয়টা দিয়েছিল শেফালি একদিন এই মানুষটার জন্য, আজকে সত্যি স্বপ্ন দেখছে সে। মানুষটা যে ভীষণভাবে অসুস্থ, বাকি জীবনের কটাই বা দিন বেঁচে আছে দুজনের মাঝে। তার দেখা স্বপ্নটা যে আমারও স্বপ্ন ছিল এতদিন। কেঁদে উঠেছিল শেফালির সম্পূর্ণ অস্তিত্ব। হঠাৎ ঝুল বারান্দার পেছন দিকে তাকিয়ে দেখে সেখানে তার দিদার প্রতিচ্ছবি হেসে উঠে বলছে, অপেক্ষা কি রে আর পাগলি নাতনি, আর দুঃখের অতল সাগরে তলিয়ে না গিয়ে আমার নাতির হাতটা ধর শক্ত করে। তোদের দুজনের জন্য একটা আলাদা পৃথিবী তৈরি কর। আমি আশীর্বাদ করছি দীর্ঘজীবী হবি তোরা দুজনে। আশীর্বাদ করছি ভট্টাচার্য পরিবারের নতুন প্রজন্মের সৃষ্টি তোদের দুজনের দ্বারাই হবে। তোদের দুজনের মাধ্যমে আমি ফিরে আসবো আবার তোর কোল আলো করে। ঘুচে যাবে ভট্টাচার্য পরিবারের অতীতের অভিশপ্ত অভিশাপের দিনগুলো। আর অপেক্ষা কিসের রে? পাথরের মূর্তির মতো বসেছিল শেফালি। এক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখছিল তার প্রিয় দিদাকে, শুনে যাচ্ছিল দিদার অমোঘ কথাগুলো। হঠাৎ মধুসূদনের আওয়াজে নিজের মধ্যে ফিরে এসে দেখে মধুসূদন বারবার ব্যাকুল হয়ে বলে যায়, কিছু তো বলো, এমন করে পাথর হয়ে গেলে যে তুমি। আমার কথাগুলো কি এতটাই তাৎপর্যহীন? তুমি স্বীকার না করতেও পারো, খালি মুখে বলে দিলেই আমি সন্তুষ্ট। মধুসূদনের ব্যাকুল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে অনেক যন্ত্রণার সাথে মৃদু হেসে শেফালি বলে, এতদিন তো অপেক্ষা করেই ছিলাম তোমার মুখ থেকে এই কথাটি শুনবো বলে। আজ আমার স্বপ্নের মৃত্যুর সাকার রূপ দেখতে পাচ্ছি। আমার হারানো স্বপ্নগুলো আবার বাস্তবে ফিরে আসার জন্য হাতছানি দিয়ে আহ্বান করছে নতুন করে। তোমার প্রতিটি আবেদনে আমি সম্মতি না দিয়ে পারি কি করে? তোমার প্রতিটি ইচ্ছায় আমাকেই পাশে পাবে। এতদিন অপেক্ষা করেছিলাম তোমার মুখ থেকে এই কথাটি শুনবো বলে। কেবল সম্মতি দিচ্ছি না, তোমাকে গ্রহণ করে নেওয়ার অঙ্গীকার করছি। যেমন ভাবে তুমি বলবে তেমন ভাবেই আমি তোমার কাছে আসব। এই প্রতীক্ষায় তো বসেছিলাম এত বছর। দীর্ঘদিন পরে আবার সেজে ওঠার পথে ভট্টাচার্য মহল। দীর্ঘদিনের জমে থাকা অন্ধকার সরিয়ে আবার ঝলমল করে উঠছে এতদিনের অন্ধকারময় মহলটি। গ্রামের সমস্ত মানুষ জেনে যায় ভট্টাচার্য বংশের একমাত্র সন্তানের বিবাহের কথা। একটু দেরি হলেও প্রসন্ন হয়েছিল গ্রামের প্রতিটা মানুষ। সব থেকে বড় প্রফুল্ল হয়েছিল শেফালির কথা ভেবে।
যে মেয়েটি তার ভালোবাসার জন্য একদিন তপস্যা করে গিয়েছিল নিজের সর্বস্ব ত্যাগ করে, তার হারানো ভালোবাসা ফিরে পাওয়ার খুশিতে গ্রামবাসীও আনন্দিত হয়ে উঠেছিল। শেফালির অবদান কম ছিল না, সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিয়ে এসেছিল তার ভালোবাসাকে। যতটা সম্ভব ত্যাগ স্বীকার করেছিল। এটাই হয়তো শেফালির ভালোবাসার প্রতিদান। সুখে আনন্দে দিন প্রতিদিন একটু একটু করে সুস্থ হয়ে উঠছিল মধুসূদন। শেফালির আদর যত্নে বিগত দিনগুলো ভুলতে বসেছিল সে। ধীরে ধীরে কাজে মন দিয়েছিল, সম্পত্তির দেখাশোনাতে বেরোতে শুরু করেছিল সবকিছু ভুলে। খুশি ছিল শেফালিও, তার মনেও অনুরাগে রাগিনী গেয়ে উঠেছিল। এমনটা তো হওয়ারই ছিল, দীর্ঘ 2 শতাব্দীর তপস্যা যে সে করেছিল তার দেবতার জন্য। বিবাহের 8 মাস পরে শেফালি আনন্দ সংবাদ জানিয়েছিল তার প্রিয়তম জীবনসাথী মধুসূদনকে। ভট্টাচার্য পরিবারে আগামী ভবিষ্যৎ আসতে চলেছে। আপ্লুত হয়েছিল দুজনই। অনুপমা দেবীর প্রত্যেকটি কথা মনে পড়ে গিয়েছিল শেফালির। মনটা আনন্দে নেচে উঠেছিল, কল্পনা করেছিল যদি একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে নাম দেবে অনুপমা। ইতিমধ্যে প্রায় তার স্বপ্নেও আসতে শুরু করেছিল অনুপমা দেবী। মাঝে মাঝে স্বপ্নে এসে বলতো, তোর গর্ভে ভূমিষ্ঠ হব আমি, তোকে মা রূপে ফিরে পাবো, তোর তপস্যা সাধনের পথে আমি হব সেই শ্রেষ্ঠা, সেই ভবিষ্যতের বংশজ ভট্টাচার্য পরিবারের বংশ পরম্পরাকে বাঁচিয়ে রাখবে। সঠিক সময়ে শেফালির কোল আলো করে ভূমিষ্ঠ হয়েছিল একটি কন্যা সন্তান, যার প্রতিকৃতি ছিল সম্পূর্ণ ভট্টাচার্য পরিবারের মা ঠাকুরনের মতন। শেফালি চমকে উঠেছিল ভূমিষ্ঠর পরে সন্তানের মুখ দেখেই। মনে মনে নিশ্চিন্ত হয়েছিল তার দিদা অনুপমা দেবী আবার ফিরে এসেছে নতুন জন্ম নিয়ে। খুশিতেই প্রথম দেখাতে নামকরণ করেছিল নিজেই। অনুপমা বলে সানন্দে মেনে নিয়েছিল মধুসূদন। শেফালির সংসার নেচে উঠেছিল খুশিতে। ছোট্ট অনুপমা বেড়ে উঠছিল বয়সের সাথে সাথে। ভট্টাচার্য মহল আলোকিত হয়ে উঠেছিল বিগত দিনগুলির মতো। তবে বেশি দিন নিজের শরীর ঠিক রাখতে পারেনি মধুসূদন। অনুপমার জন্মের কয়েক বছর পরে শয্যাশায়ী হতে হয়েছিল নানান ব্যাধির কারণে। একা হাতে বিস্ময় আশয় বিশাল সম্পত্তির সাথে ছোট্ট অনুপমা এবং তার বাবাকে সামলেও এতটুকু পরিশ্রান্ত ছিল না শেফালি। কিন্তু ঈশ্বর হয়তো শেফালির সুখের সংসার দেখে ঈর্ষা করেছিলেন। তাই অনুপমার বয়সে যখন 5 বছর, একদিন সকাল থেকেই মহলে ডাক্তারের আনাগোনা বেড়ে গেছিল। 2 দিন থেকে মধুসূদনের কথাবার্তা বন্ধ হয়ে গেছিল। একটা বিরাট আশঙ্কায় আশঙ্কিত হয়ে মনমরা হয়ে বসেছিল শেফালি। অনুপমাকে কোলে জড়িয়ে স্বামীর মাথার কাছে দিবারাত্রি নজরে রেখেছিল। গত রাত থেকেই মধুসূদনের শরীর অত্যন্ত খারাপ হয়ে উঠেছিল। 2 দিন থেকে ডাক্তার মহলেই ছিলেন। বেলা বাড়ার সাথে সাথে ঘন ঘন শ্বাস পড়তে শুরু করায় অনুপমাকে পাশের ঘরে রেখে একাই বসেছিল সেই ঘরে, যাতে সবকিছু নিজেই সামলাতে পারে। সেদিন একটু বেলা বাড়ার সাথে সাথে সূর্যের প্রখর রৌদ্র মধ্য গগনে। চারিদিকে খা খা করছে সূর্যের তেজস্বী রশ্মি। জনমানবহীন রাস্তাঘাট, ঘরের বাইরে মানুষজনের দেখা পাওয়া প্রায় অসম্ভব। প্রখর রোদের কারণে ঘরের ভেতরেও টেকা দায়। এমন সময় শয্যাশায়ী মধুসূদনের একটি হেঁচকি উঠে পাশেই বসেছিল শেফালি। ততক্ষণে ঝুঁকে পড়ে সুধায় স্বামীকে, এমন করছো কেন? কোথায় ব্যথা যন্ত্রণা সেগুলো বলতে চেষ্টা করো, ডাক্তারবাবু এখানেই আছেন। শেফালির কথার শেষে 2 চোখ মেলে তাকায় মধুসূদন। সেই চোখের দৃষ্টি ছিল সম্পূর্ণ ঘোলাটে। চমকে উঠে চিৎকার করে ওঠে শেফালি। শেফালির মুখ দিয়ে বেরিয়ে পড়ে আর্তনাদ। ক্রমাগত রোদনের সাথে বলতে থাকে, ওগো এমন করে তাকিয়ে থেকো না, আমার যে ভয় হচ্ছে। সাথেই ডাক্তারবাবুকে আওয়াজ দেয়, ডাক্তারবাবু দেখুন চোখ দুটো ঘোলাটে হয়ে উঠছে ক্রমশ, সাড়া দিচ্ছে না কোনো কথার, একটু তাড়াতাড়ি দেখুন। বলতে বলতে প্রবল অশ্রুতে ভেসে ওঠে শেফালির 2 নয়ন। ক্রমশ মধুসূদনের শরীর আড়ষ্ট হয়ে যাচ্ছিল। মধুসূদনকে পরীক্ষা করার পরে ডাক্তার হতাশভাবে তাকিয়েছিল নার্সের দিকে। ডাক্তারের দৃষ্টিতে নজর পড়তেই অসহ্য যন্ত্রণা নিয়ে কান্নায় ভেঙে পড়ে বুকটার রোদনে বিলাপ শুরু করে। ওগো এমন করে চলে যেও না সকলকে অশ্রুতে ভাসিয়ে। যে কিছুদিন সাথে ছিলে এটাই ছিল আমার অহংকার, আমার অহংকারকে চূর্ণ করে চলে যেও না এমন করে। অনুপমাকে পিতৃহীন হতে দিও না এই বয়সেই। কেমন করে ওইটুকু শিশু পিতা বিনা আগামী ভবিষ্যতের পথে এগিয়ে যাবে বলতে পারো? ততক্ষণে নার্স এসে সামলে নেয় শেফালিকে। ডাক্তার কিছুক্ষণ মধুসূদনকে পরীক্ষা করার পরে নার্সকে বলে, সময় আসন্ন প্রায়, শেফালি দেবীকে ধৈর্য ধরতে বলুন। মধুসূদন বাবু আর অল্পক্ষণের অতিথি মাত্র।
শেফালী দেবীকে কাছে এসে ওনার স্বামীর মুখে জল দিতে সাহায্য করুন। এছাড়া মহলের আর কোনো পারিবারিক সদস্য থাকলে তাদেরকেও বলতে পারেন এসে শেষ দেখা দেখে যেতে। স্বামীর পরিস্থিতি বুঝতে পেরে চিৎকার করতে করতে জ্ঞান হারায় শেফালী। ঠিক তখনই আরেকটি হেঁচকির সাথে মধুসূদনের প্রাণবায়ু উড়ে যায় মহাশূন্যের পথে। পিছনে রেখে যায় স্ত্রী এবং নাবালিকা কন্যাকে। শেফালী তখন অবচেতন অবস্থা চিকিৎসারত। বেশ কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসে তার। তখনই বুঝতে পারে তার স্বামী আর ইহলোকে নেই। কিছুক্ষণ মহাশূন্যের দিকে তাকিয়ে বসে থাকার পরে শোকার্ত স্বরে বলে ওঠে, ছেড়ে দিয়ে গেলে তো এই অতল মহাসাগরে আমাদের দুজনকে। যাও, নিশ্চিন্তে বিশ্রাম করো সেখানে। আমাদের যে এখনো অনেক পথ চলা বাকি থেকে গেছে। তোমার কন্যাকে মানুষের মতো মানুষ যে আমাকেই করতে হবে, তার জন্য আমাকে বেঁচে থাকতেই হবে এই অতল মহাসমুদ্রের মাঝে। তুমি খুব স্বার্থপর মধুসূদন, এমনভাবে সবাইকে ছেড়ে চলে গেলে। কান্নায় ভেঙে পড়ে ব্যাকুল হয়ে কথাগুলো বলতে বলতে হঠাৎ অনুভব করে ছোট্ট দুটি হাত তার পিছন থেকে নয়নের অশ্রু মুছিয়ে দিতে দিতে বলে, কেঁদো না মা, বাবাকে ঘুমাতে দাও। সন্তানের স্পর্শে চমকে উঠে পেছন থেকে নিজের কোলে টেনে নিয়ে শোকার্ত কণ্ঠে বলে, হ্যাঁ রে মা, তোমার বাবার যে ঘুমের ব্যাঘাত হবে। বাবা যে অনন্তকালের নিদ্রায় শুয়ে আছেন। চলো মা, আমরা দুজনেই পাশের ঘরে যাই। নয়নে অশ্রুর বন্যা বয়ে যাচ্ছিল, তথাপি ছোট্ট অনুপমার মনে কোনো প্রকার বিপরীত আঘাত না লাগে তার জন্য বুকের মাঝে জড়িয়ে নিয়ে চলে আগামী ভবিষ্যতের পথে। যেতে যেতে প্রতিজ্ঞা করে, তোর জন্যই আমায় বাঁচতে হবে লড়াই করে। হেরে গেলে চলবে কি করে? শেফালী যে হারতে শেখেনি, সেটাই সে প্রমাণ করে বেঁচে থাকবে। ভট্টাচার্য পরিবারের আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবার অঙ্গীকার করে। গল্পটি কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।